আজ রথযাত্রা, আজ মাসির বাড়ি যাওয়ার দিন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু একেবারে তৈরি। গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকেও ঝেঁপে বৃষ্টি নেমেছে। কাতারে কাতারে ভক্তদের ঢল প্রতিবারের মতো। ରଥକୁ ଆଗ ମଣ୍ଡପରେ ରହିଛନ୍ତି ସେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଦିବ୍ୟ ଆୟୁଧ সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, প্রত্যেকবারের মতো এবারও কাতারে কাতারে ভক্তরা যাচ্ছেন, তবে এবার ছাতা মাথায় দিয়ে সকাল সকাল দেখা যাচ্ছে তাদের। আবহাওয়াই বা কেমন, আর এখনো পর্যন্ত প্রস্তুতি বা কতটা? দেখো, কালকে রাতে প্রবল বৃষ্টি হয়েছে, আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা যখন রয়েছি পহণ্ডি এখনো শুরু হয়নি। তোমাকে দেখিয়ে দেব, এই তিন রথ দাঁড়িয়ে রয়েছে। এদিকে হচ্ছে লাল আর হলুদ রঙের যে রথ আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথ দেবের রথ। তার মাঝখানে রয়েছে লাল আর কালো রঙের যে রথটি রয়েছে সেটি দেবী সুভদ্রার রথ, এবং লাল আর সবুজ রঙের কাপড়ে যে রথটি রয়েছে সেটি হচ্ছে বলভদ্রের রথ। তিনটি রথই কালকে আজ্ঞামালা পাওয়ার পরে তিনটি রথই হচ্ছে শ্রীমন্দিরের সামনে একদম চলে এসছে, এবং শ্রীমন্দির তোমাকে দেখিয়ে দেব যে রথ তো প্রস্তুত, কিন্তু শ্রীমন্দির কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো, দ্বারলক্ষ্মী রয়েছে সামনে, দ্বারলক্ষ্মী সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। সিংহদুয়ার, এবং সেই সিংহদুয়ারকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং পহণ্ডি শুরু হবে খানিকক্ষণ বাদে 9টায়। আমরা যেরকম জানি পহণ্ডির নির্দিষ্ট সময় রয়েছে, তো পহণ্ডি যারা করবেন তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা পহণ্ডি করবেন, অর্থাৎ তারা কিন্তু যারা রয়েছেন এরা হচ্ছেন পহণ্ডি করবেন, এবং এরা সবাই নিয়ে আসবেন জগन्नाथ, বলভদ্র এবং সুভদ্রাকে তারা নিয়ে আসবেন। थोड़ा आपसे जानने का कोशिश करेंगे कि कितने बजे पहंडी चालू हो जाएगा? अंदर का जो नीति है, नीति जब खत्म होगा तो पहंडी चालू होगा। पहले रथ प्रतिष्ठा होगा, रथ प्रतिष्ठा होने के बाद में उधर मंगल आरती होगा, मंगल आरती होने के बाद में ये होगा, पहंडी स्टार्ट होगा। পহণ্ডি শুরু হবে সকাল 9টায়। তার আগে কিন্তু একেবারে সাজো সাজো রথ, মন্দির সাজানো হয়েছে ফুলের মালায়, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথ একেবারে তৈরি রয়েছে। ইতিমধ্যেই প্রতিবারের মতো যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাও কিন্তু চলছে। পহণ্ডি করবেন এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে পহণ্ডি যারা করবেন, অর্থাৎ যারা হচ্ছেন এই যে তিন বিগ্রহকে তারা নির্দিষ্ট ছন্দে দোলাতে দোলাতে তারা নিয়ে আসবেন হচ্ছে এই তিনটি রথের সামনে, তারা ইতিমধ্যে প্রস্তুত। তোমাকে দেখাবো যে মন্দিরের ভেতরে নীতি অর্থাৎ বিভিন্ন ধরনের নীতি বলা হয় যে সমস্ত কার্যক্রম, যেমন ধরো রাজা আজকে যখন তিনি সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন সেটাকে বলা হয় রাজনীতি। রাজনীতি মানে পলিটিক্স বা সেই অর্থে অন্য কিছু নয়। রাজা যে কর্ম পালন করেন সেটা হচ্ছে রাজনীতি। অন্যান্য নীতি পালন করা হচ্ছে মানে অন্যান্য যে মঙ্গলারতির পরবর্তী সময় যে আস্তে আস্তে কর্মসূচিগুলো হয় সেগুলো পালন করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন ओडिसी डांसर जरा एखाने एसेछेन, तादेर संगे कथा बोलबो। आपसे एक बात पूछना चाहते हैं कि आज के दिन में इधर आप लोग ओडिसी डांस परफॉर्म करते हैं, कैसे लगता है? बहुत ही अच्छा लग रहा है। सौभाग्य की बात है कि हम स्वयं नटवर, नटनायक, नृत्य प्रिय श्री महाप्रभु जी के सामने नृत्य करने आए हैं, और पहली बार आया हूँ तो मेरा तो भुवनेश्वर से आया हूँ, तो पहली बार आया हूँ तो स्पेशल ऑब्वियसली है, स्पेशल फील कर रहा हूँ। ये ओडिशा हम लोग जानते हैं कि गुरु केलुचरण महापात्र का इलाका है, तो आप लोग ओडिसी डांस करते हैं, कैसे लगता है आज पहंडी में जो आप हिस्से लें? आज पौहंडी में हम लोग नृत्य सेवा करके हम बहुत गर्वित हैं। हम लोग बहुत स्टेज में परफॉर्म किए हैं, और लेकिन यहाँ पे बड़दांड में आके परफॉर्म करने में कुछ अलग ही मज़ा है। और भगवान जी को डांस करना तो सिर्फ बहाना है, उनको तो देखना है। वो जब आ रहे हैं हम लोगों को देखने के लिए, तो हम क्यों नहीं आए उनको देखने के लिए। बहुत खुशी मिलती है। और गुरु केलुचरण महापात्र, गुरु देव प्रसाद दास, गुरु पंकज चरण दास के हम लोग हाँ नहीं हम लोग उनको फॉलो करते हैं, वो लोग লিজেন্ড है। আমরা যেরকম দেখতে পাচ্ছি এখানে দেখো যে এনএসসি যারা রয়েছেন
এনএসজির সিকিউরিটি এখানে রয়েছে, র্যাফ রয়েছে, ওড়িশা পুলিশ রয়েছে, সব মিলিয়ে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং 3টি রথ অর্থাৎ নন্দী ঘোষ, তার সঙ্গে হচ্ছে তালধ্বজ এবং দর্পদলন বা দেবী দলন, সেই 3টি রথই কিন্তু এখানে প্রস্তুত হয়ে রয়েছে রথযাত্রার জন্য। একেবারে অনেক ধন্যবাদ। বুধবার কালীঘাট তৃণমূলকে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে এবারের শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে হবে কর্মসূচি। রাস্তার একদিক আটকে করতে হবে সভা, এরকম একাধিক শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। মেয়র রোডে ঋতব্রত তৃণমূল এবং শহীদ মিনারে কংগ্রেস আগেই 21শে জুলাই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছিল, বাকি ছিল শুধু কালীঘাট তৃণমূল। বুধবার কালীঘাট তৃণমূলকে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিড়লা তারামণ্ডলের সামনে এবারে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। এক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্ট বলেছে সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি পালন করতে হবে। বিড়লা তারামণ্ডলের সামনে রাস্তার একদিক আটকে সভা করা যাবে, অপর দিক দিয়ে গাড়ি চলাচল করবে। শহীদ দিবস পালনের জন্য কালীঘাট তৃণমূলকে বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত। নির্ধারিত ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায় সেটা নিশ্চিত করতে হবে কালীঘাট তৃণমূল ও পুলিশকে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে। আমি বলবো আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ। বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2500 লোক, ওরা এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচলো। কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে, কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন মামলার শুনানি হয়। বিচারপতি কালীঘাট তৃণমূলের কাছে জানতে চান তাদের কর্মসূচিতে কত লোক হবে। উত্তরে আইনজীবী জানান প্রায় 20,000। তা শুনে বিচারপতি পরামর্শ দেন তাহলে ব্রিগেডে কর্মসূচি পালন করুন। তিনি আরো বলেন যদি 2000 লোক হয় তাহলে বিড়লা তারামণ্ডলের সামনে অনুমতি দেওয়া যেতে পারে। কালীঘাট তৃণমূলের আইনজীবী মন্তব্য করেন আগে পুলিশ 50,000 লোক সামলাতো, আর এখন তারা পারছে না কেন। এরপরই বিচারপতি বলেন 21শে জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত, হাইকোর্টের কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যেত, বিচারপতিরা আদালতে আসতে সমস্যায় পড়তেন। হাইকোর্ট রায় দিয়েছেন, আমি মহামান্য হাইকোর্টের ওপরে তো কোনো কথা বলতে পারবো না, তবে রায়টা সুবিধাই হলো আর কি। সংখ্যাটা যেহেতু বেঁধে দিয়েছেন, যাদের জন্য রায় তাদের জন্য সুবিধাজনক। যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকের। ভাই উত্তম মঞ্চে করলেন না কেন? আপনাদের সঙ্গে তো শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন 20 জন স্বেচ্ছাসেবকের নাম 18 জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। শেষমেশ বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ভয়েস স্যাম্পল দিলেন তিনি। প্রায় 1.5 ঘন্টা আদালতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের চাপে অবশেষে ডিজে হুঁশিয়ারি মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জুলাই অর্থাৎ গত শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারি পর্যন্ত দেন বিচারপতি। এরপরই বুধবার ভয়েস স্যাম্পলের নমুনা দিতে বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তার গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছিল, জানিয়ে মামলাও হয়েছে। এদিন একাধিকবার ট্রাফিক জ্যামে তার গাড়ি আটকালেও সেই ছবি দেখা যায়নি, বরং প্রত্যেকবার গাড়ি থামলে কনভয় থেকে নেমে এসে নিরাপত্তারক্ষীরা গাড়ি ঘিরে ধরেন। বেলা 11:49 বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেছিলেন তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু ডিম ছোড়া থেকে রক্ষা করুন। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার না হতে হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। বুধবার আদালত চত্বরেও দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি, ঢাল দিয়ে গার্ড করে আদালতে ঢোকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
প্রায় 1.5 ঘন্টা আদালতে ছিলেন তিনি। ভিতরে চলে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া। মূলত ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের কাছে থাকা যে অত্যাধুনিক যে অডিও রেকর্ডার বা যে মাইক্রোফোন, তার সাহায্যে অভিযুক্ত যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলিকে উচ্চ কণ্ঠে পড়তে বলা হয়। মূলত এটাকে রেফারেন্স অডিও হিসেবে তারা কালেক্ট করে এবং পরবর্তীকালে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার পর সায়েন্টিফিক এভিডেন্স হিসাবে আদালতের কাছে সেটি জমা পড়ে। আজকে কোর্টে একটু আগে রিটিন আবেদন হয়েছে, আমরা একটা পিটিশন সাবমিট করেছি, আমার অ্যাডভোকেটরা সব পিটিশন সাবমিট করেছে যে অভিষেক ব্যানার্জির নাম করে কিছু থ্রেট আসছে আমাদের কাছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক, এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে। আমাদের একটা 394-এর আমরা একটা পিটিশন করেছিলাম, তাতে নতুন বিএনএসএসের যে পাওয়ার আছে তাতে করে ওনাকে আসতেই হবে। সাবসিকুয়েন্টলি 2টো ডেট আমরা ওয়েট করেছি, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি ওয়েট করেছে উইথ এক্সপার্ট, উনি আসেননি। গত ডেটে আমি আর একটা পিটিশন করেছিলাম যে এইভাবে চললে ইনভেস্টিগেশন ফাস্টেড হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন ঠিকমতো এগোতে পারছে না, বিকজ এইটার অভাবে আমাদের ইনভেস্টিগেশন স্লো হয়ে যাচ্ছে। কারণ এই ভয়েস টেস্টটা এই পুরো মামলাটার খুব ইম্পর্টেন্ট জায়গা ইনভেস্টিগেশনের পার্টে। তো আলটিমেটলি অনারেবল কোর্ট ডাইরেকশন দিয়েছিল ওনাকে আজকে আসার জন্য, উনি এসেছেন, ভয়েস টেস্টটা কমপ্লিট হয়েছে এবং পুরো কাজটাই হয়ে গেছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এরপর তার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর হয়। বিধাননগর আদালতের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা থাকলেও 30শে জুন ও 8ই জুলাই পরপর দুবার গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বুধবার আদালতে যান তিনি। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে আরও 2টি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে মামলা হয়েছে। আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও 2টি নতুন অভিযোগ দায়ের হলো। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলা হলো। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে দায়ের হলো মামলা। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না, তাদের 3 বছরের শিশুকন্যা জটিল রোগে আক্রান্ত। দম্পতির দাবি, দিল্লি এইমসে চিকিৎসার খরচ জোগাতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হন। এরপর সেবাশ্রয়ে শিশুর সব চিকিৎসা করানোর আশ্বাস দেন তৃণমূল সাংসদ। বেশ কিছুদিন পর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয় চিকিৎসার জন্য। দম্পতির অভিযোগ, দীর্ঘ চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, উল্টে পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর গত বছর 16ই জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসে রেফার করে দেওয়া হয় ওই শিশুকে। শেষ পর্যন্ত প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরই বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই শিশুর মা বাবা। উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন, অভিষেক ব্যানার্জির কথা বলে। তার জীবনটা আমি পুরো শেষ করে দিই। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, এটা একটা বিচার হওয়া দরকার আছে। কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয়েছে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, আইনি সাহায্য নেওয়া হচ্ছে। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জের পলাশী সুগার মিলের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি ও মূল্যবান গাছ কেটে বিক্রি, সরকারি সম্পত্তির ক্ষতি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন এক সমাজকর্মী। তৃণমূল সরকার আসার পরে এদের নেতা নেত্রীদের মদতে এই মিলের একাধিক যন্ত্রাংশ চুরি হয়ে যায় এবং 33,000 বিঘা জমি রয়েছে এই মিল কোম্পানির আন্ডারে। সে তার জমি মাটি কেটে, গাছ কেটে সমস্ত বিক্রি করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ ও প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৌতম মণ্ডল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।